নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের পরবর্তী ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে যত রকমের সোয়েটার টুপি ছিল সব পরে আমরা বেরিয়ে পড়েছি। এই দিকে দেখো কৌশিকের অবস্থা, চোখ বাদে পুরোটাই ঢাকা। ছোট মাসির মতন মানুষ, যে সোয়েটারই পরে না সেও সোয়েটার পরেছে। আর আমাকে দেখো, আমি তো যা যা নিয়ে গেছিলাম সব পরে নিয়েছি, কারণ ঠান্ডাতে তো আমার একটু অ্যালার্জি আছেই, হাত পা চুলকাতে থাকে, ওর জন্য আমি সব পরে নিয়েছি। এদিকে দুদিকেই দোকান ছিল, অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, তাই আমরা একটুখানি কেনাকাটা করার জন্য দাঁড়িয়েছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে। এই দাদাকে দেখো, হনুমান টুপি পড়েছে, সব থেকে ভালো, কোনো রকম জ্বালা নেই। আমি তাই ভাবছিলাম আমিও একটা হনুমান টুপি কিনে নিলেই ভালো হতো, মাথা থেকে গলা অবধি পুরোটাই ঢাকা থাকতো। আর এই দেখো সামনেটা রং বেরঙের, এই যে পাহাড়ের মধ্যে শহরের মতন দেখতে পাচ্ছ, এটাই হলো বদ্রীনাথ। এর মাঝেই রয়েছে বদ্রীনাথ মন্দির। আর এদিকে অলকানন্দা নিজের গতিতে বয়ে চলেছে, দেখো কি সুন্দর লাগছে না। যাই হোক, উত্তরাখণ্ডের চামেলি জেলার গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,280 ফুট উচ্চতায় নরনারায়ণ পর্বতের, এই যে দেখছো এটাই হলো নরনারায়ণ পর্বত। যাই হোক, নরনারায়ণ পর্বতের মাঝে অবস্থিত ভারতের 4 ধামের এক ধাম। এই দেখো, এখানে সমস্ত আর্মির দাদারা এসে গেছিলো তাদের ফটোগ্রাফির জন্য, ওনারা ফটোশ্যুট করছিলেন। আর জানো তো বন্ধুরা, এই পুরো মন্দিরটা ওনারাই কন্ট্রোল করে, এমনকি ভিতরের পুরোহিত উনিও আর্মি। আর এই যে ভেতরে এই যে তত্ত্বকুণ্ডটা দেখছো, এখান থেকে গরম জল বেরোয়, এখানে সবাই স্নান করে দেবতার পুজোর উদ্দেশ্যে যান। এখান থেকে এত গরম জল কি করে বেরোচ্ছে কৌশিক এটাই দেখছিল। আর এই ফুটেজটা যে কখনো নিয়েছে আমি জানি না, আমি তো এক জায়গায় পুরো জমে গেছিলাম, হু হু করে বসে কাঁপছিলাম। আর কৌশিককে তো জানোই, ও সব জায়গা ঘুরে ঘুরে কোথায় কি হচ্ছে এই দর্শন করতে থাকে। যাই হোক, ও এই সব দেখছিল। এই মন্দির 108 বৈষ্ণব তীর্থের একটি তীর্থ হলো বদ্রীনাথ। এই মন্দির বদ্রীনারায়ণ মন্দিরের নামেও পরিচিত। এই মন্দিরে বিষ্ণু দেবতাকে বদ্রীনারায়ণ নামে পুজো করা হয়। মন্দিরের বিগ্রহটি কষ্টি পাথর দিয়ে নির্মিত। আদিগুরু শঙ্করাচার্য ভারতের 4 ধাম যাত্রা শুরু করেছিলেন এই বদ্রীনাথ মন্দির থেকেই। অনেকের মতে তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর এপ্রিল মাস থেকে অক্টোবর মাসের শেষ অবধি এই মন্দির খোলা থাকে। আর আরেকটা রহস্যকর ঘটনা কি জানো তো, যখন মন্দির বন্ধ হয় তখন এখানে একটি প্রদীপ জ্বেলে দেওয়া হয়, যেটি আগামী 6 মাস ধরে জ্বলতে থাকে। আর মন্দির যেদিন প্রথম খোলা হয়, দর্শনার্থীরা ওই প্রদীপটি দেখার জন্য ভিড় করে। যাই হোক, রুমে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। খেয়ে দিয়ে যখন দূর থেকে মন্দিরটাকে দেখলাম, রং বেরঙের লাইট দিয়ে সাজানো, ক্যামেরা বন্দি করতে অতটা ঠিক পারিনি, কিন্তু চেষ্টা করেছি। জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু সামনে থেকে অপূর্ব। আর এদিকে অলকানন্দার রংটা দেখো কি মানে অসাধারণ লাগছে, সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। এখন মনে হচ্ছে দেখে পুরো সোনার মন্দির। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের মানাগ্রামে। বদ্রীনাথ থেকে মানাগ্রাম আসতে মানাগ্রামের দূরত্ব 4.5 কিলোমিটার। এই দেখো সরু সরু রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইন্ডিকেশন দেওয়া ছিল যে কোন দিকে গেলে কি পাবে, আমরা সেই ইন্ডিকেশন দেখেই এগিয়ে চলেছিলাম। আর এই সবথেকে সুন্দর লাগছিল যে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেখো কিছু না কিছু ছবি আঁকা আছে। দেখেই মনে হচ্ছিল এখানকার গ্রামবাসীরা কতটা শৌখিন, কতটা সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে রেখেছেন। তো আমরা ওখানে গণেশ গুফা দেখে চলে এসেছি এইখানে আমাদের ব্যাস গুফা দেখতে। আর এই গুফার মধ্যে ঢুকে আমরা যখন ঢুকছিলাম সাইডে জুতো রেখে আর প্রবেশ করতে হয়েছিল। আর এটা ছিল ইন্ডিয়ার সবথেকে শেষ টি স্টল। এখানে চা থেকে কফি আর পাহাড়ের সবথেকে বিখ্যাত খাবার ম্যাগি, এছাড়াও অনেক কিছু পেয়ে যাবেন। পাহাড়ের মাঝে বসে পাহাড়কে উপভোগ করতে করতে ভারতের শ্রেষ্ঠ গ্রামে বসে এসে অবশ্যই কিছু খেয়ে যাবেন, আমরাও খেয়েছিলাম। और যাই হোক, लास्ट ভেতরে चौथे পুজোর दिन पर জন্য ঢুকে नवाज গেছি, आर्य এখানে ये পুরোহিত মন্ত্র পড়ছে, 1545 আপনাদের में সাথে यहाँ একটু पे শেয়ার आए করে নিই। 500 साल पहले। उस समय कोई अम्बेडकर नहीं थी, सामो टाटा नहीं थी, कोई पुल्ल नहीं थे, कैसे आए होंगे, और वो भी 11 साल की उम्र में। आज जब हर वक्त के पास अपना साधन है, फिर भी गाड़ी को छोड़कर यहाँ पे आने में
और जब यहाँ पे आए तो उनको दर्शन তোমরা देखा তোমাদের कि সাথে आपकी শেয়ার করলাম नैतिक এখানের जाति পুরোহিত आती কি है ভাষায় अधर्म মন্ত্র পড়ে। और ये তো पुस्तक আমরা है। কিছু কিছু বুঝতে इसको পারছিলাম बाहर আর से কিছুটা না देखोगे বুঝতে तो পারার पढ़ने জন্য का আর ढंग এখানে ही যেহেতু अलग है। ভিডিও নেওয়া অ্যালাউ टाइम ছিল না, मिलेगा তাই खोल करके এইভাবে पढ़ लेना ক্লিপটা एक নিতে आध হয়েছে, पन्ना। যেটা তোমাদের সাথে ये পুরোটা वही শেয়ার पत्र করতে ठीक পারিনি। द्वापर তোমরা में জানি না কি जब বুঝতে कलयुग পেরেছো का না কি। যাই হোক, ওখান থেকে আমরা বেরোলাম ব্যাস গুফা থেকে। শুনেছি এই এইখানে নাকি আমরা যে গণেশ গুফায় গেছিলাম ওইখানে বেদব্যাস গণেশজিকে মহাভারতের গল্প শোনাচ্ছিলেন আর উনি ওখানে বসে মহাভারত লিখেছিলেন। তো এইখান দিয়েই পঞ্চপাণ্ডবরা নাকি হেঁটে গেছিল। সামনে দেখতে পাচ্ছ অলকানন্দা বয়ে চলেছে, বাঁদিকে বাঁদিকে। আর এই দেখো এই পর্বতটা দেখো কতটা নিচে। তো আমরা এটা দিয়েই হেঁটে চলেছি। রাস্তাগুলো খুবই এবড়ো খেবড়ো। ছোটো মাসিরা এখানেই দাঁড়িয়ে গেছিলো, ওরা আর যায়নি। আমি আর সৃজা বায়না করছিল আমাদের সাথে যাবে। সৃজা, আমি আর কৌশিক যাচ্ছিলাম। এই দেখো সরস্বতী নদী এখানে আপন গতিতে বয়ে চলেছে। আর এটা হলো সরস্বতী মন্দির। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল আমরা যখন গেছিলাম। তো নতুন করে হয়তো কোনো বিল্ডিং বাড়াবে এর জন্য। তো মহাভারতের পঞ্চপাণ্ডব এই পথ দিয়ে গিয়েছিলেন মহাপ্রস্থানের জন্য। মানাগ্রামে প্রথম মারা গেছিলেন দ্রৌপদী, আর বসুধরা ফলসের কাছে সহদেব দেহ রেখেছিলেন। সরস্বতী নেমে এসে অলকানন্দার সাথে মিশেছে। এই জায়গাটা কেউ পেরোতে পারছিল না বলে, এই দেখো এটা হলো ভীমপুল। এইখান দিয়ে কেউ পেরোতে পারছিল না বলে ভীম একটি পাথর এনে রেখেছিল, তাই এটাকে সবাই ভীমপুল বলে। গণেশ গুহার এখানে বসেই গণেশজি মহাভারত লিখেছিলেন ঋষি ব্যাসদেবের শুনে। ব্যাসগুহা পুরাণে বলা আছে যে মহাভারত গল্প যখন ব্যাসদেব গণেশজিকে পড়ে শোনাচ্ছিলেন তখন গণেশজি সরস্বতীকে ধীরে ধীরে বইতে বলেছিলেন, কিন্তু সরস্বতী প্রবল ধারায় বইতে থাকে। তার জন্য গণেশজি তাকে অভিশাপ দেন যে সে হঠাৎ করে বিলুপ্ত হয়ে যাবে, তাকে কেউ দেখতে পাবে না। ওর জন্য সরস্বতী এসে অলকানন্দার সাথে কোথায় যে মিশেছে কেউ সেটা জানে না, হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেছে। আর এই যে এটা দেখলে, এটা দিয়েই পঞ্চপাণ্ডবরা গেছিলো। এই দেখো ডান দিকে পঞ্চপাণ্ডবদের কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা সেগুলো দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে চলেছিলাম। সবাই এটা বলছিল স্বর্গে যাওয়ার রাস্তা, তাই আমরা ভাবলাম আমরাও একটু স্বর্গের দিকে এগিয়ে চলি। বোনও বায়না করছিল বলে ওকে নিয়েছিলাম। ছোটো মাসিদের তো ওখানেই পিছনে ফেলে এসছিলাম। তো এখানে রাস্তাটা যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছিল, রাস্তাটা খুবই খাড়াই আর খুবই বাজে ছিল। যাই হোক, আমি কৌশিককে বলছিলাম যে তুমি আমাদের সাথে সাথে চলো। ও তো প্রচণ্ড এক্সাইটমেন্ট, আগে আগে যাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন।